আচ্ছা দেখো তো আমার কথা শোনা যাচ্ছে কিনা, না শুনলে বলবা। হ্যাঁ, তোমরা কিছু ফিডব্যাক না দিলে তোমরা বুঝতে পারবো না, ঠিক আছে? আহ, 39। সাকিব আছো নাকি? সাকিব, সাকিব আছো? 39। জি স্যার। কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা শোনো, তাহলে আমরা আজকে একটা ক্লিনিক্যাল টপিক আলাপ করব, এক্সামিনেশন অফ নোজ এন্ড প্যারানাল সাইনাসেস। তো এটা আমরা ভিডিও করে অনেক কারণে দেখবা, তোমরা যে ইউটিউবে অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও আছে এক্সামিনেশন অফ নোজ এন্ড প্যারানাল সাইনাসেস। তো ওই ভিডিওগুলো আমার মনে হয় তোমরা একটু দেখে নিবা। আর পরীক্ষার আগে আমরা আশা করি তোমাদেরকে এক্সামিনেশনটা একটু মানে ফিজিক্যালি দেখাই দেবো। হ্যাঁ, এখন জাস্ট আমরা কিছু পয়েন্ট নোট করব যেগুলো তোমাদের পরীক্ষায় এক্সামিনার ধরবে। হ্যাঁ যে, হ্যাঁ বলো। স্যার পরীক্ষার আগে এক্সামিনেশন গুলো স্যার যদি না দেখান স্যার তাহলে কোনো আইডিয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা ফিজিক্যালি আমরা পরীক্ষার আগে সবাইকে দেখাই দেবো ইনশাআল্লাহ, ব্যাচ ব্যাচ করে দেখাই দিব। হ্যাঁ, এক দুই নম্বর হচ্ছে, আর তোমরা এখন একটু ভালো আইডিয়া পাওয়ার জন্য তোমরা ইউটিউবের ভিডিও গুলো একটু দেখে নিতে পারো, যে এক্সামিনেশন নোজ এন্ড প্যারানাল সাইনাসেস। হ্যাঁ, এটা দেখলাম যে অনেকগুলো ভিডিও তো একটা 14-15 মিনিট করে, এজন্য এটা আর আমাদের শেয়ার দরকার না, তোমরা একটু দেখে নিও। আমরা জাস্ট পয়েন্ট গুলা হাইলাইট করতেছি যেগুলো তোমাদেরকে পরীক্ষায় ধরবে পয়েন্ট গুলা। হ্যাঁ, এর মধ্যে দেখো প্রথমে আসবে যে তোমাকে এক্সামিনার জিজ্ঞেস করে, এটা তোমার ভাইবা শুরুতে অনেকে জিজ্ঞেস করে, এসে বলো দেখি নেজাল ডিজিজের সিমটমস গুলা কি কি? মানে একটা একটা পেশেন্ট নেজাল ডিজিজ তোমার কাছে কি কি সিমটম নিয়ে আসবে। এর মধ্যে কিছু আছে মেজর, কিছু মাইনর, অথবা এটাকে আমরা বলতে পারি ইন্ডেক্স নেজাল সিমটমস, মেজর সিমটমস। আর কিছু আছে সেকেন্ডারি বা মাইনর সিমটমস। তো দেখো নেজাল ডিজিজের কি কি সিমটম নিয়ে তোমার কাছে রোগী প্রেজেন্ট করতে পারে। কমন হচ্ছে নেজাল অবস্ট্রাকশন, তারপর হচ্ছে রাইনোরিয়া। হ্যাঁ, রাইনোরিয়া কি বলতো? রাইনোরিয়া কি একজন বলো, রাইনোরিয়া কি জিনিস? স্যার নাক দিয়ে পানি পড়ে, রানিং নোজ স্যার। নেজাল ডিসচার্জ, নাক দিয়ে ডিসচার্জ হচ্ছে, মেবি ওয়াটারি ডিসচার্জ, মেবি মিউকয়েড, মেবি মিউকোপুরুলেন্ট ডিসচার্জ। হ্যাঁ, এটা তোমার অন্য অন্য জায়গা ডিসচার্জের মধ্যে, মেবি ওয়াটারি, মিউকয়েড, মিউকোপুরুলেন্ট অথবা ফ্র্যাঙ্কলি পুরুলেন্ট। তারপরে আসো অ্যাবনর্মালিটিস অফ স্মেল। স্মেল অনেক ধরনের অ্যাবনর্মালিটিস হতে পারে। তো আমরা এই আজকে বেসিক্যালি তোমাদেরকে দুইটা সিমটমের উপর আমরা একটু বিস্তারিত কথা বলবো। একটা হচ্ছে নেজাল অবস্ট্রাকশন, আর একটা হচ্ছে অ্যাবনর্মালিটিস অফ স্মেল। এই দুইটা আমরা একটু বিস্তারিত বর্ণনা করব পরে স্লাইড গুলাতে। তো এখন দেখো প্রথম হচ্ছে নেজাল অবস্ট্রাকশন, এটা আমরা পরে বলবো আর বিস্তারিত। এরপর রাইনোরিয়া, রাইনোরিয়া কি? নেজাল ডিসচার্জ। ওটোরিয়া, কানের ডিসচার্জ, অরাল ডিসচার্জ। তো ডিসচার্জ কি হতে পারে বললাম, ওয়াটারি হতে পারে, মিউকয়েড হতে পারে, মিউকোপুরুলেন্ট হতে পারে, আবার ফ্র্যাঙ্কলি পুরুলেন্ট হতে পারে। এবার আসো অ্যাবনর্মালিটিস অফ স্মেল। স্মেলে অ্যানোসমিয়া, হাইপোসমিয়া, পেরোসমিয়া অনেক কিছু আছে, সেটা আমরা পরে স্লাইডগুলোতে বলবো। তারপরে আসো পোস্ট নেজাল ডিসচার্জ, নাকের পিছন দিয়ে তার শুধু পানি আসে, অনেকে বলবে স্যার টান দিলে খালি নাক থেকে পানি আসে পানি আসে, এটাকে বলে পোস্ট নেজাল ডিসচার্জ। হ্যাঁ, এটা মেইনলি ক্রনিক রাইনোসাইনোসাইটিস অথবা অ্যালার্জি রাইনাইটিস যেগুলো হয়। হ্যাঁ, তারপর আসলে ফেশিয়াল পেইন বা হেডেক, যখন নেজাল অবস্ট্রাকশন থাকে কিছু হেডেক হয়, ফেশিয়াল পেইন হয়। তো এই পাঁচটা হচ্ছে তোমার ইন্ডেক্স নেজাল সিম্পটম বা মেজর নেজাল সিম্পটমস। এই জন্য পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে যে কয়েকটা নেজাল সিম্পটম বলো, কি নিয়ে রোগী প্রেজেন্ট করে। তারপর কিছু মাইনর বা সেকেন্ডারি সিম্পটমস আছে, যেমন স্নিজিং, হাঁচি হয় যেটা, অ্যালার্জি রাইনাইটিস হয়, ইচিং, চুলকানি, এটা নেজাল অ্যালার্জিক রাইনাইটিস হবে। তারপর হচ্ছে টেস্ট ডিস্টারবেন্স। আচ্ছা এখন একজন বলতো যে নেজাল সিমটম, তাহলে আমার টেস্টে ডিস্টারবেন্স কেন হবে, আমি স্বাদ কেন পাবো না? আমার নেজালের সাথে স্বাদের কি সম্পর্ক? কি বলতে পারবা?
শোনো, আমরা খাবারের যে স্বাদ পাই তা আসে হচ্ছে আমরা খাবার মুখে দেওয়ার পরে ধরো আমরা মুখটা বন্ধ করলাম, তো খাবারের কিছু স্মেল আমার ওরোফেরিংস দিয়া নেজোফেরিংস দিয়া নোজে যাবে, তখন আমরা এটাকে স্মেল পাই। স্মেল ইজ এ ইম্পর্টেন্ট পার্ট অফ টেস্ট। স্মেল না থাকলে আমরা টেস্টটা ভালো টেস্ট পাবো না। তো এখন যদি আমার নেজোফেরিংসটা অবস্ট্রাকশন থাকে, তো মুখে খাবার দিলে কিন্তু আমার এয়ারটা ব্যাকফ্লো হয়ে উপরে যাচ্ছে না, নেজোফেরিংস হয়ে নোজে যাচ্ছে না, আমি স্মেল পাচ্ছি না, তখন আমি আমার টেস্টে ডিস্টারবেন্স হবে। তাহলে খাবারের সময় কিভাবে আমি টেস্টটা পাই? ওরোফেরিংস থেকে দিয়ে আমার নেজোফেরিংস হয়ে নোজে একটা কিছু এয়ার ব্যাকফ্লো হয়, ব্যাকফ্লো হওয়ার কারণে আমরা এই স্মেলটা পাই, মুখে খাবার দিলে এই স্মেলটা পাই। যখন নেজোফেরিংসে অবস্ট্রাকশন থাকবে তখন আমরা এই ব্যাকফ্লো হয়ে স্মেলটা পাবো না, না পাইলে আমরা টেস্টটা পাবো না ভালো। তারপরে আসো এপিস্টেক্সিস, ব্লিডিং ফ্রম দ্য নোজ। তারপরে আসো হাইপারনেজাল স্পিচ। দেখো এই জিনিসটা বুঝো কিনা, হাইপারনেজাল স্পিচ, হাইপারনেজাল স্পিচ। হাইপারনেজাল স্পিচ এটা হচ্ছে আমরা যখন কথা বলি, হ্যাঁ, প্রথমে এটা একটা সাউন্ড থাকে, ভোকাল কর্ড একটা সাউন্ড প্রডিউস করে। হ্যাঁ, ভোকাল, এই জন্য ভোকাল কর্ডে বলো, ভোকাল কর্ড হচ্ছে একটা ভাইব্রেটর। এনি সাউন্ড প্রোডাকশনের জন্য প্রথম দরকার হচ্ছে ভাইব্রেশন। তাহলে ভোকাল কর্ড হচ্ছে শুধু ভাইব্রেশন করে। তারপরে আমার সফট প্যালেট, ওরোফেরিংস, টাং, এগুলো হচ্ছে এটাকে আর্টিকুলেশন করে। নেজোফেরিংস, নোজ, সাইনাস, এটাকে কি বলে, এটা টোনটাকে কিছু চেঞ্জ করে। হ্যাঁ, এটা টোনের কিছু কোয়ালিটি চেঞ্জ হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে রেজোনেটর, রেজোনেন্স করে, অর্থাৎ একটা স্পেস যেটাতে এই সাউন্ডটা গিয়ে কিছু সাউন্ড অ্যাবজর্ব হয়, কিছু সাউন্ড রিফ্লেক্ট করে, এটাকে বলা হচ্ছে রেজোনেশন, নেজাল রেজোনেন্স। তো এই নেজাল রেজোনেন্স, নেজোফেরিনাস রেজোনেন্স, ভোকাল কর্ড ভাইব্রেশন, এদিক দিয়ে আর্টিকুলেশন, এই সবগুলো মিলেই হয় একটা ভয়েস প্রোডাকশন। এই জন্য দেখবো যে ভয়েস এক একজনের এক এক রকম, কারণ এক একজনের ওরোফেরিংস, ওরাল ক্যাভিটি, টাং, নেজোফেরিংস, নোজ এক এক রকম। দেখো ভোকাল কর্ড কিন্তু খুব একটা চেঞ্জ নাই। হ্যাঁ, ধরো 1000 লোকের যদি ভোকাল কর্ড তুমি চেক করো, খুব একটা ইয়া পাবা না, পার্থক্য পাবা না। কিন্তু ভয়েস তো পার্থক্য, একজনের ভয়েস হচ্ছে একটা ইউনিক ভয়েস। কেন ইউনিক ভয়েস হয়? ডিউ টু রেজোনেটর এবং আর্টিকুলেটরস, ওরোফেরিংস, সফট প্যালেট, টাং, ওরাল ক্যাভিটি, নেজোফেরিংস, নোজ, সাইনাসেস, এই সবকিছু মিলিয়ে এটা হচ্ছে, নোজ হচ্ছে রেজোনেটর, আর ওরাল ক্যাভিটি ওরফেরিংস হচ্ছে আর্টিকুলেটর। এই সবগুলো মিলাই একটা ইউনিক স্পিচ হয়। এখন আমার যদি হাইপারনেজাল স্পিচ, রাইনোলাইলে অ্যাপার্টা, অর্থাৎ আমার নাক দিয়ে বাতাসটা আসার আগে এটা বেরোয় যাচ্ছে বাতাসটা, অর্থাৎ কারো যদি ক্লেফ প্যালেট থাকে, ক্লেফ প্যালেট আছে, বাতাসটা নাক দিয়ে আসার আগেই মানে বাতাসটা বেরোয় যাচ্ছে। অথবা কারো যদি ভেলোফেরিঞ্জাল ইনসাফিসিয়েন্সি থাকে, অর্থাৎ সফট প্যালেটটা পলসি থাকে। ভেলোফেনিস মানে কি? সফট প্যালেটটা পিছনে পোস্টেরিয়র ফেরিঞ্জাল ওয়ালকে টাচ করে, তো যখন এটা টাচ করতে পারবে না, মানে সফট প্যালেট প্যারালাইসিস হবে, তখন ইয়াটা বেরোয় যাবে, তখন দেখবে একটা স্পিচ হবে, এটাকে বলে রাইনোলাইলে অ্যাপার্টা অথবা হাইপারনেজাল স্পিচ। এটা দেখতে পারবা শর্ট মানে কি বলে, যে বাচ্চা ক্লেফ প্যালেট থাকে অথবা সফট প্যালেট পলসি থাকে, বাতাসটা বের হয়ে যায়, এই জন্য সাউন্ডটা এরকম হয়, হাইপারনেজাল স্পিচ বলে এটাকে। আর একটা রাইনোলাইলে ক্লোজা, অর্থাৎ আমার বাতাসটা যাচ্ছেই না নোজে নেজোফেরিংসে, সেটাকে রেজোনেশন করার জন্য। তাহলে এটা কি হয়, যদি আমার নেজাল অবস্ট্রাকশন থাকে, আমার নেজোফেরিংস অবস্ট্রাকশন থাকে, তাহলে যে স্পিচটা পাবো সেটা হচ্ছে হাইপোনেজাল স্পিচ বা রাইনোলাইলিয়া ক্লোজা। এটা দেখো কারো সর্দি হলে যখন নাক বন্ধ থাকে, তখন দেখবা যে একটা সাউন্ড হয়, সেটা হচ্ছে রাইনোলাইলিয়া ক্লোজা বা হাইপোনেজাল স্পিচ। এক হচ্ছে এপিফোরা। এপিফোরা মানে কি? আমরা যখন নেজাল অবস্ট্রাকশন থাকে, আমার ওই যে চোখে যে টিয়ার যেটা ড্রেন করতে পারে না, ঠিক আছে না, তখন চোখ দিয়ে পানি পড়ে, সেটা হচ্ছে এপিফোরা।
তাহলে এটা বুঝতে পারলাম নেজাল সিমটমস গুলা কেন, কোন সিমটম কেন হবে এটা তোমাদের কিন্তু জানতে হবে। তাহলে পরীক্ষা অনেক সময় এক্সামিনার জিজ্ঞেস করে যায় ঠিক আছে এটা কেন হচ্ছে সেটা কেন হচ্ছে বলো। এখন বলো সিমটম সম্বন্ধে আর কারো কোনো কোনো কোশ্চেন আছে যে কোন একটা সিমটম বুঝতে পারো নাই? স্যার আগে স্লাইডটা স্যার যদি একটু দেখাই দেন স্যার। এই যে নেজাল অবস্ট্রাকশন, রাইনোরিয়া, এগুলো হচ্ছে একদম ইন্ডেক্স নেজাল সিমটম, মানে মেজর নেজাল সিমটমস। অ্যাবনর্মালিটি অফ স্মেল, পোস্টনেজাল ডিসচার্জ, ফেশিয়াল পেইন অথবা হেডেক। দেখো এই সিমটম গুলোর মধ্যে কোনটা তুমি বুঝতেছো কিনা সেটা বলো আমাকে, যে এটা বোঝা যাচ্ছে সেটা। স্যার পোস্ট নেজাল ডিসচার্জটা স্যার বুঝেন। ডিসচার্জ অনেক সময় নাকে যে ডিসচার্জের সামনে দিয়ে না এসে নেজোফেরিংসে চলে যায়। হ্যাঁ, এটা নেজোফেরিংসে চলে যায়। হ্যাঁ, বিশেষ করে ক্রনিক রাইনোসাইনোসাইটিস, অ্যালার্জি রাইনাইটিস, দেখো না যে নাক টানতেই থাকে, এটা হচ্ছে পোস্টনেজাল ডিসচার্জ। এটা কমন কোনো কাফ, দেখো ক্রনিক কাফ আছে না, এটা অনেকটা অন্যতম কজ হচ্ছে পোস্টনেজাল ডিসচার্জ। বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপর যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা হ্যাঁ বলো। স্যার পোস্ট নেজাল ডিসচার্জ আর পোস্ট নেজাল ড্রিপ দুটো কি একই সেম জিনিস, জিনিস? একই জিনিস। হ্যাঁ, যেমন নেজাল ডিসচার্জ আর রাইনোরিয়া একই জিনিস। স্যার এপিফোরাটা আবার একটু। আচ্ছা, এপিফোরা হচ্ছে তোমার লেক্রিমাল অ্যাপারেটাস ড্রেন করে কোথায়? লেক্রিমাল যে গ্ল্যান্ড যে সিক্রেশন ড্রেন করে কোথায়? নোজে, ঠিক না? নোজাল ইনফাটারমিনেটে, ইনফারমেট আছে। তো এখন যদি নোজ ব্লক থাকে তো এটা ড্রেন করতে পারে না, তখন চোখ দিয়ে পানি পড়তে থাকে। এটা হলো এপিফোরা। যেমন ধরো আমরা যখন ওই যে এপিস্টিক্সে বলছি না অ্যান্টি নেজাল প্যাক দিলাম, তো নেজাল প্যাক দিলে কি হয়? নাক দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে। কেন পানি পড়ে? এই যে চোখ থেকে যে লেক্রিমাল সিক্রেশন গুলো যে নাকে ড্রেন হইতো, এই ড্রেনটা তো হইতে পারতেছে না, এই জন্য চোখ দিয়ে পানি পড়ে, বলে এপিফোরা। এটা 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 নেজাল অবস্ট্রাকশন থাকলে হবে, এটা নাককে তুমি প্যাক দিলে হবে, অপারেশনের পরে বা এপিস্টিক্সে প্যাক দাও না, তখন এপিফোরা হবে। এখন আসো, এইটা পরীক্ষায় তোমার এমসিকিউ আসে অথবা পরীক্ষা জিজ্ঞেস করে যে কয়েকটা নেজাল অবস্ট্রাকশনের কজ বল। এটা তোমার একটু রিটেন আসে, এটা ভাই আসে, ওসপিতে আসে, সব জায়গায় এটা আসে। হ্যাঁ, তাহলে তোমার আমরা একটু ইয়া ওয়াইজ দিলাম আর কি, জোন ওয়াইজ, যে কোন জোনে কি হইলে অবস্ট্রাকশন হয়। তো এখানে আবার দেখো পরীক্ষা কোনো সময় জিজ্ঞেস করে যে বাইলেটারাল অথবা ইউনিলেটারাল অবস্ট্রাকশনের কজ বল। এটা দেখে বুঝবো তুমি কোনটা ইউনিলেটারাল কজ হবে, কোনটা বাইলেটারাল কজ হবে। যেমন কনজেনিটাল কিছু কজ আছে, এটা কমন কজ, যেমন কোয়ানাল অ্যাট্রিসিয়া। কোয়ানাল অ্যাট্রিসিয়া ইউনিলেটারাল হতে পারে, এটা বাইলেটারাল হতে পারে। কনজেনিটাল নেজাল সিস্ট, ডারময়েড সিস্ট, নেজাল সিস্ট, এগুলো কনজেনিটাল সিস্ট। এরপরে হচ্ছে নেজাল কনজেনিটাল মাস, যেমন এনকেফালোসিল, মেনিনগোসিল, নেজাল গ্লাইওমা, হেমাঞ্জিওমা, এগুলা ইউজুয়ালি অবস্ট্রাকশন হবে বাইলেটারাল। হ্যাঁ, কারণ আমার এনকেফালোসিল, আমার কিছু ব্রেন ম্যাটেরিয়ালটা বেরিয়ে আসতেছে, আমার কোনো মেনিনগোসিল, মেনিনজেস গুলা আমার বেরিয়ে আসছে, এগুলা ইউজুয়ালি মিডলাইন প্যাথোলজি, তো এই জন্য বাইলেটারালি অবস্ট্রাকশন হয়। আর কনজেনিটাল, এটা যদি অ্যাট্রিসিয়া যদি একপাশে হয়, ইউনিটাল হয়, তাহলে ইউনিটাল অবস্ট্রাকশন হবে, বাইলেটারাল অবস্ট্রাকশন হবে। তাহলে কনজেনিটাল কজ কি কি? যে স্যার কর্নাল অ্যাট্রিসিয়া কমন কজ, তবে কনজেনিটাল কিছু নেজাল সিস্ট আছে, আর কনজেনিটাল নেজাল মাস আছে, যেমন এনকেফালোসিল, মেনিনগোসিল, গ্লাইওমা, এগুলো কমন কজ। তারপরে সে কজেস ইন দ্য নেজাল ভেস্টিবিউল। ভেস্টিবিউল কোনটা? একদম অ্যান্টেরিয়র পোর্শনে যেটা স্কিন লাইন এরিয়া, যেটা সেটা হচ্ছে ভেস্টিবিউল। আচ্ছা, ভেস্টিবিউলে যদি প্যাথোলজি হয় তাহলে এটা কি হবে? বাইলেটারাল অবস্ট্রাকশন হবে না ইউনিটারাল অবস্ট্রাকশন হবে? বাইলেটারাল কেন? আমার তো ভেস্টিবিউল তো দুটা আলাদা না, রাইট নেজাল ভেস্টিবিউল, লেফট নেজাল ভেস্টিবিউল দুটো আলাদা, ঠিক না? তো আলাদা ভেস্টিবিউল, মাঝখানে সেপ্টাম থাকে, তাইলে ভেস্টিবিউলে প্যাথোলজি হইলে এক পাশে অবস্ট্রাকশন হবে, অর্থাৎ ইউনিটারাল অবস্ট্রাকশন হবে, যেমন ভেস্টিবুলাইটিস অথবা অ্যান্টোনেজিক স্টেনোসিস হইতে পারে, বা নেজোলেবিয়াল সিস্ট, এগুলো হয়। এগুলো অবস্ট্রাকশন ইউজুয়ালি হবে ইউনিল্যাটারাল, কারণ আমার তো দুটো নেজাল ক্যাভিটি আলাদা করা না, সেপ্টাম দিয়ে আলাদা করা, মাঝখানে আমার দুই পাশে দুটো ভেস্টিবিউল, এই জন্য ভেস্টিবিউল হইলে আমার ইউনিল্যাটারাল প্যাথোলজি হবে। আচ্ছা,
তারপরে আসো তোমার নেজাল ক্যাভিটি। ক্যাভিটি প্যাথোলজি কি হবে? বাইলেটারাল অবস্ট্রাকশন হবে না একপাশে হবে, ইউনিটারাল হবে? হ্যাঁ, ইউনিল্যাটারাল। অলওয়েজ ইউনিলেটারাল, যতক্ষণ না প্যাথোলজি তার সেপ্টামকে ইরোশন করে অপোজিট পাশে চলে যাবে তখন, হয়তো ইউজুয়ালি ইউনিলেটারাল। তাহলে কমন কজ কি কি নেজাল ক্যাভিটির? কমন কজ অফ নেজাল অবস্ট্রাকশন, সবচেয়ে কমন কজ হচ্ছে অ্যাকিউট রাইনোসাইনোসাইটিস, যেটাকে আমরা যেমন ধরো ব্যাকটেরিয়াল ভাইরাল, এর মধ্যে হচ্ছে আমরা যেটাকে বলি সর্দি কাশি, কমন কোল্ড, এটা মোস্ট কমন কজ। এমন কেউ আছেন নাকি যার সর্দি হয় নাই? আমরা যেটাকে সর্দি বলি সেটা আসলে অ্যাকিউট ভাইরাল রাইনাইটিস, অথবা এটাকে বলে কমন কোল্ড। এটা হচ্ছে সবচেয়ে কমন প্যাথোলজি অফ অ্যাকিউট রাইনোসাইনোসাইটিস অথবা অ্যাকিউট নেজাল অবস্ট্রাকশন, কমন কজ। তারপরে আসো ক্রনিক রাইনোসাইনাস, যেমন অ্যাট্রোপিক রাইনাইটিস। অ্যাট্রোপিক রাইনাইটিস যে নেজাল ক্রাস্টমে অবস্ট্রাকশন হয়ে যায়, যদিও নেজাল ক্যাভিটিটা খুব রুমি থাকে, স্পেশিয়াস থাকে, কিন্তু নেজাল ক্রাস্টের কারণে নেজাল অবস্ট্রাকশন হয়। তারপরে আসো অ্যালার্জিক রাইনাইটিস, নেজাল পলিপস, ফরেন বডি নোজ, নেজাল টিউমার অফ নোজ প্যারাসাইনাস। এর মধ্যে দেখো এই যে অ্যাকিউট রাইনোসাইনোসাইটিস, ক্রনিক রাইনোসাইনোসাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, এইগুলো কি হয়? নাকের এক পাশে হয় নাকি দুই পাশে হয় প্যাথোলজি? অলওয়েজ বাইলেটারাল। কারণ কি রাইনোসাইনোসাইটিস কোন এক পাশে হয়? রাইনোসাইনোসাইটিস অলওয়েজ বাইলেটারাল। তারপরে ক্রনিক রাইনোসাইটিস, অ্যাট্রোপিক রাইনাইটিস, এগুলো বাইলেটারাল। অ্যালার্জিক রাইনাইটিস বাইলেটারাল। নেজাল পলিপ, ইথমোরাল পলিপ অলওয়েজ বাইলেটারাল। এন্ট্রোকনাল পলিপ হচ্ছে ইউনিল্যাটারাল। ফরেন বডি নোজ এক পাশে হয়। টিউমার ইউজুয়ালি ইউনিল্যাটারাল। তাহলে এখন বুঝতে পারছো যে এই নেজাল কজ কোনটা ইউনিল্যাটারাল হবে, কোনটা বাইলেটারাল হবে? FB নোস মানে কি? হ্যাঁ, FB নোস মানে ফরেন বডি নোজ। ফরেন বডি নোজ, বাচ্চারা ফরেন বডি নাকে ঢুকায় আসে না, দেখবা যে বাচ্চারা তো যা পায় তাই হয়, খাইতে চেষ্টা করে, না হয় নাকে ঢুকায়, না হয় কানে ঢুকায়, বাচ্চাদের ফরেন বডি কমন। আরেকবার একটু এই নেজাল মানে নেজাল ক্যাভিটির কোনটা হচ্ছে বাইল্যাটারাল আর ইনল্যাটারাল, একটু আরেকবার একটু বলুন। এটা হচ্ছে কি যেগুলা রাইনোসাইনোসাইটিস, এগুলা তো ইউজুয়ালি বাইলেটারাল হয়। হ্যাঁ, নোজ নেজোফেরিংস একসাথে ইনফেকশন হয়। হ্যাঁ, ইনফেক্টিভ কজ গুলো ইউজুয়ালি বাইলেটারাল, যেমন অ্যাকিউট রাইনোসাইনোসাইটিস, ক্রনিক রাইনোসাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস। হ্যাঁ, এগুলো হচ্ছে পুরো মিউকোজাল প্যাথোলজি। মিউকোজাল প্যাথোলজি ইউজুয়ালি বাইলেটারালই হবে। আর যেমন নেজাল ফরেন বডি, এটা বাচ্চা এক পাশে ঢুকায়, হ্যাঁ, এটা ইউনিল্যাটারাল ইউজুয়ালি। তারপরে নেজাল টিউমার, এগুলো ইউজুয়ালি হচ্ছে ইউনিল্যাটারাল, আর বাকিগুলো হচ্ছে বাইলেটারাল। আচ্ছা, আর হচ্ছে নেজাল পলিপের মধ্যে তোমরা আমরা পড়ছিলাম দুইটা পলিপ আছে, এন্ট্রোকনাল পলিপ, ইথমোরাল পলিপ। এন্ট্রোকনাল পলিপ হচ্ছে ইউনিল্যাটারাল ইউজুয়ালি, আর ইথমোরাল পলিপ হচ্ছে বাইলেটারাল। বুঝতে পারছো? অর্থাৎ নেজাল ক্যাভিটির কোনো মানে প্যাথোলজি যেগুলো ইনফেক্টিভ সাইনোসাইটিস, এগুলো ইউজুয়ালি বাইলেটারাল। অ্যালার্জিক রাইনাইটিস বাইলেটারাল। হ্যাঁ, এরপর আসো নেজাল সেপ্টাম। সেপ্টামের প্যাথোলজি হলে কি হবে? বাইলেটারাল হবে নাকি ইউনিল্যাটারাল হবে? এটা স্যার বাইল্যাটারাল হবে। অলওয়েজ বাইলেটারাল। কারণ কি সেপ্টাম তো মাঝখানে সেপ্টামের প্যাথোলজি হলে এটা তো দুই পাশেই সমস্যা করবে, ঠিক না? তাহলে ডিএনএস, সেপ্টাল পারফোরেশন, সেপ্টাল হেমাটোমা, সেপ্টাল অ্যাবসেস, সবগুলা যা হবে এটা হবে বাইলেটারাল। তাহলে এখন বলতে পারো স্যার ডিএনএস কেন বাইলেটারাল হবে? ডিএনএস হয় কি যে এক পাশে তো নেজাল ডিভিয়েশন হয়, আরেক পাশে হাইপারট্রফি হয় ইনফ্রাটার্বিনেট। এই স্পেসকে কম্পেনসেট করার জন্য এটাকে বলে কম্পেনসেটরি হাইপারট্রফি অফ ইনফ্রাটার্বিনেট। অর্থাৎ যেই পাশে সেপ্টাম বা ডিভিয়েশন হয়ে যায়, অপোজিটে ইনফ্রাটার্বিনেট হাইপারট্রফি হয়ে যায়, এটাকে বলে কম্পেনসেটরি হাইপারট্রফি অফ ইনফ্রাটার্বিনেট। এসব কারণে সেপ্টাম প্যাথোলজি গুলো অলওয়েজ বাইলেটারাল, কারণ সেপ্টাম তো মাঝখানে, দুই পাশে এটা প্রবলেম করে। যারা সেপ্টাল হেমাটোমা, সেপ্টাল অ্যাবসেস, সেপ্টাল পারফোরেশন, ডিএনএ সবগুলো বাইলেটারাল প্যাথোলজি করে। নেজোফেরিংস অলওয়েজ বাইলেটারাল, কারণ তো নেজোফেরিংস একটাই, এটা তো সেপ্টাম দিয়ে ভাগ করা নাই। তো নেজোফেরিংস প্যাথোলজি হলে সবসময় বাইলেটারাল,
অবস্ট্রাকশন হবে, যেমন এডেনয়েড অথবা টিউমারস অফ দ্য নেজোফেরিংস, অ্যানজিওফাইব্রোমা অথবা যে কোনো নেজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা। হ্যাঁ, এগুলা সবসময় বাইলেটারাল নেজাল অবস্ট্রাকশন করে। তারপরে কিছু ড্রাগস সবসময় বাইলেটারালি করবে, যেমন ড্রাগ এবিউজ। কিছু ড্রাগ অনেকে আছে যে এমনি এমনি ইউজ করতেছে, যেমন অক্সিমেটাজোলিন, জাইলোমেটাজোলিন, এগুলা তুমি যদি রেগুলার ইউজ করো তাহলে এগুলো বলে ড্রাগ এবিউজ। এগুলো নেজাল অবস্ট্রাকশনের একটা কমন কজ। এটাকে বলে রাইনাইটিস মেডিকামেন্টোসা বলে, যে আমার মেডিকেশনের কারণে যে অবস্ট্রাকশনটা হয়, ড্রাগ এবিউজের কারণে হয়। এটা খুব কমন কজ, অক্সিমেটাজোলিন মানুষ ইউজ করতেই থাকে, বাজারেও কম দামে পাওয়া যায়। কিছু ড্রাগসের অ্যাডভার্স ইফেক্ট আছে যেগুলোর কারণে নেজাল অবস্ট্রাকশন হয়, যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল, অ্যান্টি হাইপারটেনসিভ কিছু ড্রাগ আছে যেমন বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তারপর অ্যান্টি ডিপ্রেসেন্ট, এমিট্রিপ্টাইলিন, এই ড্রাগগুলা সাধারণত নেজাল অবস্ট্রাকশন করে। তাহলে এখন বলতে পারবা যে কোন কোন জিনিস হচ্ছে নেজাল অবস্ট্রাকশন করে? দেখো আমার, তাহলে কি হইলো, কিছু কনজেনিটাল কজ আছে, ভেস্টিবুলার কজ আছে, ক্যাভিটি কিছু কজ আছে, সেপ্টামের কজ আছে, নেজোফেরিঞ্জিয়াল কজ আছে, আর ড্রাগসের কজ আছে, ড্রাগস এবিউজ, ড্রাগ সাইড ইফেক্টের জন্য আমার নেজাল অবস্ট্রাকশন হয়। তাহলে নেজাল অবস্ট্রাকশনের স্যার পেশেন্ট আসলে, হ্যাঁ বলো। স্যার আমার স্যার অ্যালার্জিক রাইনাইটিস আছে, তো স্যার আমি দেখি কিছু সময় আমার এক নাক বন্ধ, আবার কিছু সময় আরেক নাক বন্ধ, এরকম পাল্টাই চলে। এটা কি স্যার নেজাল সাইকেলের জন্য? হ্যাঁ, এটা নেজাল সাইকেলের জন্য। হ্যাঁ, নেজাল সাইকেল আচ্ছা, তোমার কয়েক ঘন্টা পর পর আবার চেঞ্জ হবে। আচ্ছা, আর স্যার এখন রুমি মানে কি স্যার? রুমি মানে স্পেস, অনেক বেশি স্পেস। অর্থাৎ যেমন অ্যাট্রোফিক রাইনাইটিস হয়, মানে কি আমার নেজাল ক্যাভিটির সবকিছু অ্যাট্রোফি হয়ে যাচ্ছে, তাহলে আমার স্পেস বড় হয়ে যাবে না, রুমি হয়ে যাবে না, স্পেস বেশি হয়ে যাবে না, জি স্যার। সেগুলো রুমি, স্পেশিয়াস। আচ্ছা, এখন আসো স্মেলের কিছু অ্যাবনর্মালিটিস। এটা পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে যে অ্যানিসমিয়া বলতে কি বুঝো, হাইপোসমিয়া বলতে কি বুঝো, হাইপারোসমিয়া বলতে কি বুঝো, ডিজোসমিয়া, কেকোসমিয়া, প্রেসবায়োসমিয়া, এই টার্মগুলা একটু জেনে রাখা ভালো। হ্যাঁ, অ্যানোসমিয়া মানে কি একদম অ্যাবসেন্স অফ স্মেল, হ্যাঁ, ইনএবিলিটি টু ডিটেক্ট মানে এনি স্মেল হচ্ছে অ্যানোসমিয়া। আর হাইপোসমিয়া কি একটু ডিক্রিজ সেন্সিটিভিটি কমে যায়, হাইপোসমিয়া। হাইপারোসমিয়া সেন্সিটিভিটি বেড়ে যায়, কমন অর্ডারস। তারপর হচ্ছে ডিজোসমিয়া, অথবা এটাকে বলে পেরুসমিয়া। এটা হচ্ছে ডিস্টর্টেড বা পারভার্টেড কোন স্মেল মানুষ পায়, সেটা হলো পেরুসমিয়া বা ডিজোসমিয়া। একটা ফাউল স্মেল পায়, এটা হচ্ছে কেকুসমিয়া। এটা ইউজুয়ালি ডেন্টাল অরিজিন রাইনোসাইনোসাইটিসে ফাউল স্মেলিং পাওয়া যায়, ব্যাড স্মেল পাওয়া যায়, এটাকে বলে হচ্ছে, এটাকে কেকুসমিয়া বলে। তারপর হচ্ছে প্রেসবায়োসমিয়া, মানুষের বয়স হলে যেমন প্রেসবায়োকোসিস হয়, প্রেসবায়োপিয়া হয়, এরকম প্রেসবায়োসমিয়া হয়। তখন একটু সেন্স অফ স্মেলটা একটু ডিক্লাইন করে। তাহলে তোমাদের এটা এই ডেফিনেশন গুলো একটু জানতে হবে। হ্যাঁ, পরীক্ষা অনেক সময় ধরে হাইপোসমিয়া, পেরোসমিয়া, কেকুসমিয়া, এগুলো অনেক সময় পরীক্ষা ধরে। দেখো এখানে কোনোটা বুঝতে না পারলে বল। এখন আসো যে স্যার, হ্যাঁ, তাহলে হাইপারোসমিয়া স্যার শেষে যে একটা ছিল প্রেসবায়োসমিয়া, দুটোর মধ্যে পার্থক্য কি তাহলে স্যার? কোনটার মধ্যে? এই দুটো স্যার একই রকম না স্যার? কোনটা? হাইপোসমিয়া আর হচ্ছে হ্যাঁ শোনো, মানে প্রেসবায়োসমিয়া একটা হাইপোসমিয়া, স্মেল কম পায়, কিন্তু কারণ হচ্ছে এইজ ছাড়া। ফিজিওলজিক্যাল প্রেসবায়োসমিয়া? হ্যাঁ, এটা ফিজিওলজি। দেখো যে বয়সের চোখে কম দেখে, হ্যাঁ প্রেসবায়োপিয়া, কানে কম শোনে প্রেসবাইকোসিস, হ্যাঁ আমার স্মেল কম পায় প্রেসবায়োসমিয়া। বয়সের কারণে কিছু ফিজিওলজিক্যালি সেলগুলো একটু স্মেল, যে সেলগুলো ডিক্লাইন করে, এই জন্য হয় আর কি। হ্যাঁ, আর হাইপোসমিয়া মানে এইজ ছাড়াও আরো অনেক কজ আছে, যেখানে আমার অলফ্যাক্টরি সেলগুলো ডিক্লাইন করে, ড্যামেজ হয়ে যায়, সেখানে আমার হাইপোসমিয়া হবে। আচ্ছা, এখন দেখো কজেস অফ স্মেল ডিস্টারবেন্সেস।
এটা অনেক সময় এসআইকিউ তে আসে অথবা পরীক্ষা জিজ্ঞেস করে যে স্মেল ডিস্টার্বেন্স কিছু কারণ বল। এই কারণগুলোর কারণে হাইপোসমিয়া হতে পারে, অ্যানোসমিয়া হতে পারে। যেমন নেজাল এবং সাইনাসিস কিছু ডিজিজের কারণে হতে পারে, যেমন একিউট এন্ড ক্রনিক রাইনোসাইনোসাইটিস। এর মধ্যে সবচেয়ে কমন কজ হচ্ছে আমরা আগে যেটা বললাম একিউট বাইলার রাইনাইটিস, কমন কোল্ড অথবা ইনফ্লুয়েঞ্জা, এই দুটো হচ্ছে কমন কজ অফ স্মেল ডিস্টারবেন্স। তারপর নেজাল ইনফ্লামেটরি কজ আছে। এখন দেখো স্মেল ডিস্টারবেন্সেরও আচ্ছা, যেমন তোমাদের কানের লেকচার হচ্ছে কিনা যে আমরা কানের ডেফনেস বলে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কন্ডাকটিভ আর একটা সেন্সরি নিউরাল। স্মেলও কারণ দুইটা, একটা হচ্ছে কন্ডাকটিভ আর একটা সেন্সরি নিউরাল স্মেল ডিস্টারবেন্স। কন্ডাকটিভ কোনটা, যে আমার নেজাল অবস্ট্রাকশনের কারণে আমার এই যে স্মেলটা, বাতাসটা আমার অলফ্যাক্টরি রিজনে পৌঁছতে পারতেছে না, এটাকে বলা হচ্ছে কন্ডাকটিভ স্মেল ডিস্টারবেন্স। ওটা নেজাল অবস্ট্রাকশনের জন্য আমার স্মেল পাচ্ছি না। আরেকটা হচ্ছে সেন্সরি নিউরাল, অর্থাৎ আমার অলফ্যাক্টরি সেল অথবা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিস্টারবেন্সের কারণে আমি স্মেল পাচ্ছি না, সেটা হচ্ছে সেন্সরি নিউরাল। তাহলে হিয়ারিং লসের মতো স্মেল লস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে একটা কন্ডাকটিভ, একটা সেন্সরি নিউরাল। কন্ডাকটিভ মানে হচ্ছে যে আমার নাক বন্ধ, বাতাসটা আমার অলফ্যাক্টরি রিজনে যাচ্ছে না, সেই জন্য আমি স্মেল পাচ্ছি না, এটাকে বলে কন্ডাকটিভ স্মেল লস। নেজাল সাইনাসের কজগুলো হচ্ছে কন্ডাকটিভ টাইপ অফ স্মেল লস, অর্থাৎ আমার একিউট ক্রনিক রাইনোসাইনোসাইটিস অথবা ইনফ্লামেশন যেমন অ্যালার্জি রাইনাইটিস, নেজাল পলিপ, তারপরে অ্যাট্রোফিক রাইনাইটিস, ইন্টারনাজাল টিউমার, এইগুলোতে আমার স্মেলটাই পৌঁছতে পারতেছে না অলফ্যাক্টরি রিজিয়নে, সেই জন্য আমার স্মেল পাচ্ছে না। এগুলো নেজাল এন্ড সাইনাস কজের কারণে আমি স্মেল পাচ্ছি না, এগুলো হলো ডিনারেল অবস্ট্রাকশন। তারপরে আসো হেড ইনজুরি, স্কাল বেস ফ্র্যাকচার, এগুলো হলো সেন্সরি নিউরাল, অর্থাৎ হেড ইনজুরির কারণে, স্কাল বেস ফ্র্যাকচারের কারণে আমার অলফ্যাক্টরি সেলগুলাই, অর্থাৎ অলফ্যাক্টরি সেলগুলা, সেন্ট্রাল কানেকশন গুলা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য সেন্সরি নিউরাল। তারপর আসো ইন্ট্রাক্রেনিয়াল কিছু টিউমার, মাসলিশন থাকলে সেটাও আমার সেন্সরি নিউরাল, যেমন অলফ্যাক্টরি গ্রোভ মেনিনজিওমা, ফ্রন্টাল লোব গ্লাইওমা, সুপ্রাসেলার মেনিনজিওমা, এইসব কারণে আমার সেন্সরি নিউরাল স্মেল লস হবে। আরেকটা আছে কিছু টক্সিক সাবস্টেন্স, অর্থাৎ যারা কিছু ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, যারা ইন্ডাস্ট্রিয়াল কিছু সাবস্টেন্স এক্সপোজার হইলে তার সেন্সরি নিউরাল অর্থাৎ আমার অলফ্যাক্টরি সেলগুলা তাদের ড্যামেজ হয়ে যায়, যেমন সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, ওজন, হেভি মেটাল এবং আদার কিছু ইন্ডাস্ট্রিয়াল সলভেন্ট আছে, যেগুলোর কারণে তার অলফ্যাক্টরি সেলগুলা ড্যামেজ হয়ে যায়, বুঝতে পারছো? আবার কিছু ড্রাগস আছে, যেমন অ্যান্টি ক্যান্সার ড্রাগস, মিথোট্রিক্সেট, এইগুলোর কারণে আমার অলফ্যাক্টরি সেল ড্যামেজ হয়ে যায়। তারপরে কিছু অ্যান্টিহিস্টামিন, ক্লোরফেনিরামিন, অ্যান্টিমাইক্রোবিয়াল, ম্যাক্রোলিড, নিওমাইসিন, স্ট্রিপ্টোমাইসিন। তারপর ইন্টারনেজাল কিছু সলিউশন, যেমন মেন্থল, আমরা কমনলি ইউজ করি না, যে আমাদের দেখো যে আগের স্যাররা খুব কমনলি ইউজ করে, যে নাক বন্ধ, আপনি পানিতে, গরম পানিতে মেন্থল মিশিয়ে একটু বাষ্প টানেন, এটা করা যাবে না। মেন্থল কি করে? মেন্থল আমার অলফ্যাক্টরি সেল ড্যামেজ করে, পাশাপাশি আমার ভোকাল কর্ডের এপিথেলিয়ামকে ড্যামেজ করে। এই জন্য মেন্থলের কারণে আমার নেজাল ড্যামেজ, অলফ্যাক্টরি ড্যামেজ হয়, আবার অলরেডি ওদিকটা আমার লেরিংস ড্যামেজ হয়, লেরিঞ্জিয়াল এপিথেলিয়ামকে ড্যামেজ করে। এই জন্য মেন্থল ইউজ করা যাবে না। মেন্থল না করে বরঞ্চ আমি স্টিম ইনহেলেশন করতে পারি, সিম্পলি স্টিম, শুধু বাষ্প টানতে পারি। হ্যাঁ, তাহলে দেখো কিছু ড্রাগসের কারণে আমার স্মেল লস হয়। আচ্ছা, এখন দেখো এইগুলো তুমি বুঝতে পারছো কিনা, দেখো আরেকবার রিভিউ করি। কারণ হচ্ছে, তাহলে এর আগে বললাম আমরা যে স্মেল লস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সেন্সরি নিউরাল আর একটা হচ্ছে কন্ডাকটিভ লস। কন্ডাকটিভ লস কোথায়? যখন আমার নেজাল অবস্ট্রাকশনের কারণে আমার স্মেলটা আমার অলফ্যাক্টরি রিজনে পৌঁছতে পারতেছে না বাতাসটা, তখন এটা হবে কন্ডাকটিভ ডেফনেস, কন্ডাকটিভ স্মেল লস, স্মেল ডিস্টারবেন্সেস।
তাহলে এই নেজাল এবং সাইনোডাল ডিজিজের কারণে আমার ইউজুয়ালি এটা হয়। 1 2 নম্বর হচ্ছে কিছু ভাইরাল ডিজিজ আছে, যেমন একিউট ভাইরাল রাইনাইটিস, ইনফ্লুয়েঞ্জা, এইগুলা পার্মানেন্টলি অলফ্যাক্টরি সেলকে ড্যামেজ করে। এজন্য এগুলা পার্মানেন্টলিও আমার স্মেল লস করে ফেলতে পারে। এজন্য দেখ অনেক সময় আমাদের কাছে রোগীরা আসে, স্যার গন্ধ পাই না। তো এগুলা ইউজুয়ালি কমন কজ হচ্ছে তার একটা প্রিভিয়াস একটা ভাইরাল রাইনাইটিস হওয়ার কারণে তার অলফ্যাক্টরি সেলগুলো পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেছে। তাহলে এই ভাইরাল কজগুলা টেম্পোরারি হতে পারে এবং পার্মানেন্টও হতে পারে। এগুলা ডিউ টু কন্ডাকটিভ হতে পারে, সেন্সোরিয়াল হতে পারে। অর্থাৎ কন্ডাকশন নেজাল অবস্ট্রাকশনের কারণে আমি স্মেল লস হতে পারে, অথবা ভাইরাস আমার অলফ্যাক্টরি সেলকে ড্যামেজ করে দিল, এটা কন্ডাকটিভ সেন্সোরিয়াল স্মেল লসও হতে পারে। তাহলে ভাইরাল কজ আমার দুইভাবেই স্মেল ড্যামেজ করতে পারে, ভায়া কন্ডাকটিভ স্মেল ডিস্টারবেন্স, ভায়া সেন্সোরিয়াল স্মেল ডিস্টারবেন্স। এটা আবার টেম্পোরারিও করতে পারে, এটা পার্মানেন্টও করতে পারে। এটা হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে, এবং ভাইরাসই হচ্ছে কমন কজ ফর স্মেল ডিস্টারবেন্সেস। তারপরে এগুলো তো ধরো অ্যালার্জি রাইনাইটিস ডিউ টু নেজাল অবস্ট্রাকশনের কারণে তোমার স্মেল লস, এগুলো যদি কজগুলো তুমি ট্রিটমেন্ট করো তখন সে গন্ধ পাবে। অ্যাট্রোফিক রাইনাইটিস, জোগ্রেন সিনড্রোম, তারপরে আবার রিপিটেড নেজাল সার্জারি তো অলফ্যাক্টরি সেল ড্যামেজ হয়ে যেতে পারে। ইন্টারনাল টিউমারের কারণে অলফ্যাক্টরি নিউরোব্লাস্টোমা, আদার বিনাইন টিউমারের কারণেও আমার স্মেল লস হতে পারে। তাইলে হেড ইনজুরি, ইন্ট্রাক্রেনিয়াল টিউমার, এই সবগুলো হবে আমার সেন্সরি নিউরাল স্মেল ডিস্টারবেন্স হবে। অর্থাৎ হয় আমার সেন্সরি সেল ড্যামেজ হইতেছে, অথবা আমার সেন্ট্রাল অলফ্যাক্টরি সিস্টেমে ড্যামেজ হচ্ছে। এখন আসো আমরা অলফ্যাক্টরি মেট্রিক মানে মেজারমেন্ট অফ অলফ্যাক্টরি ডিস্টারবেন্সেস কিভাবে আমরা মেজার করতে পারি। যেমন অনেকেই বলে স্যার পরীক্ষার সময় স্যার আমরা কিভাবে অলফ্যাক্টরি আমরা স্মেল টেস্ট কিভাবে করব। দেখো কিছু পিওর অডোরেন্ট আছে যেগুলা শুধুমাত্র অলফ্যাক্টরি নার্ভকে স্টিমুলেট করে, এটা তোমাদেরকে জানতে হবে। যেমন কফি, তারপরে কোকোয়া মানে হচ্ছে যেটাতে আমরা বানাই, চকলেট বানাই, কোকোয়া। ভ্যানিলা, যে তুমি যে খাও মানে বিভিন্ন খাবারের মধ্যে ভ্যানিলা স্মেল অ্যাড করা আছে, ভ্যানিলা। সিনেমা মানুষের দারুচিনি, হ্যাঁ তুমি যে দারুচিনি খাও, এগুলো হচ্ছে পিওরলি অলফ্যাক্টরি নার্ভকে স্টিমুলেট করে। লেভেন্ডার এক ধরনের পাতা যেগুলা খুব মানে খুব ভালো একটা স্মেল আসে। তো এগুলো তোমার পিওরলি অলফ্যাক্টরি নার্ভকে স্টিমুলেট করে। এছাড়া আরো কিছু আছে যেগুলো অলফ্যাক্টরি নার্ভ প্লাস টেস্ট, অথবা অলফ্যাক্টরি প্লাস তোমার ফিফথ নার্ভ, মানে ফিফথ নার্ভ ট্রাইজেমিনাল নার্ভ স্টিমুলেট করে, ওইগুলা দিয়া তোমার স্মেল টেস্ট করা যাবে না। তাহলে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য বেস্ট কি? তোমার জন্য বেস্ট হলো কফি, চকলেট, অথবা দারুচিনি। হ্যাঁ, এই স্মেল গুলা পেশেন্টের কাছেও খুব কমফোর্টেবল, পরিচিত, প্লাস তোমরা ইজিলি কালেক্ট করতে পারবা। এই জন্য পরীক্ষা যদি তোমাকে একদম জিজ্ঞেস করে আছে তুমি কেন কফির কথা বলতে চাচ্ছ, বা তুমি কেন চকলেট বলতে চাচ্ছ, বা তুমি কেন দারুচিনি বলতে চাচ্ছ, যে স্যার এই জিনিসগুলা পিওরলি অলফ্যাক্টরি নার্ভকে স্টিমুলেট করে। তাহলে বাকিগুলা কি স্যার? আদার্স কিছু আছে, হ্যাঁ, যেগুলা আমার অলফ্যাক্টরি নার্ভের সাথে সাথে ফিফথ নার্ভকে স্টিমুলেট করে বা টেস্টকে স্টিমুলেট করে, সেগুলো দিয়ে আমি টেস্ট করতে পারবো না। এই জন্য এইগুলোই আমাকে ইউজ করতে হবে। তাহলে তোমরা যখন পরীক্ষা হলে যদি কেউ স্মেল টেস্টের জন্য যাও, তাহলে এইগুলো নিয়ে আসতে পারো, দারুচিনি, কফি, অথবা চকলেট। আচ্ছা, এগুলো হচ্ছে আমার কোয়ালিটেটিভ টেস্ট। আমি শুধু কোয়ালিটি দেখতে পারি যে আইদার স্মেল আছে নাকি স্মেল নাই। আচ্ছা, কোয়ান্টিটি আমি মেজার করতে পারি যে কতটুকু লস হয়েছে। এটা সাধারণত কোয়ান্টিটি মেজার করা ইউজুয়ালি হয় না, মেডিকেল কেস ছাড়া সাধারণত করা হয় না, এবং এটা কস্টলি। এটার মধ্যে আবার কিট পাওয়া যায়, এগুলো স্মেল আইডেন্টিফিকেশন টেস্ট বলে, অথবা এটাকে বলে ইউপিএসআইটি। এটা বাজারে এই আপসিট কিট পাওয়া যায়। এটাকে বলে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া স্মেল আইডেন্টিফিকেশন টেস্ট। এটা কিট পাওয়া যায় বাজারে, আমাদের দেশে এটা খুব একটা অ্যাভেলেবল না, পাওয়া যায়, এটা টেস্ট করা যায়। জন্য আমরা কোয়ান্টিটেটিভ টেস্ট করি না ইউজুয়ালি, আমরা করি কোয়ালিটেটিভ টেস্ট, এবং এটা এই সব আইটেম দিয়ে করতে হবে। হ্যাঁ,
যে আইটেম গুলা আমার পিউরলি অলফ্যাক্টরি নার্ভকে স্টিমুলেট করে। এই জন্য তো আমাদেরকে পরীক্ষায় এগুলো দিয়ে স্মেল টেস্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো তোমার স্মেল সম্বন্ধে আর কিছু তোমার জানার আছে কিনা বলো, কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমার কথা শোনা যাচ্ছে? What is the treatment of Please, loss of smell due to viral infections? আচ্ছা, তোমার তোমার ধরো এখানে প্রত্যেকটাই ট্রিটমেন্ট হবে অ্যাকর্ডিং টু কজ। হ্যাঁ, তো তোমার ভাইরাল যে রাইনাইটিস, ভাইরাল রাইনাইটিস আমরা কি করি? আমরা শুধু নেজাল ডিকনজেস্টেন্ট দিই, যেটা মেলাজোলিন, অক্সিমেটাজোলিন আমরা ডিকনজেস্টেন্ট ইউজ করি, আর জ্বর হলে প্যারাসিটামল ইউজ করি। এছাড়া ভাইরালের জন্য আলাদা কোনো ট্রিটমেন্ট নাই। আমরা এখানে অ্যান্টিভাইরাল ড্রাগস বা কোনো ইউজ করি না, আমরা শুধুমাত্র ডিকনজেস্টেন্ট দিই, দিয়ে তার নেজাল ইয়ারওয়েকে আমরা প্যাটার্ন রাখতে চাই। এখানে আমাদের চয়েস অফ ড্রাগ হইলো জাইলোমেটাজোলিন বা অক্সিমেটাজোলিন, যেটাকে আমরা বলি নেজাল ডিকনজেস্টেন্ট। কিন্তু এই যে এগুলো আমরা বলছি আবার যে এগুলো আবার বেশি দিন ইউজ করা যায় না, ঠিক না? বেশি ইউজ করলে আবার ওই যে রাইনাইটিস মেডুকামেন্টোসা হবে, অর্থাৎ এগুলা ড্রাগ এবিউজ হয়ে যায়। এই জন্য ডিকনজেস্টেন্ট কখনো 5 থেকে 7 দিনের বেশি ব্যবহার করা যায় না। এখন বলো তোমাদের স্মেল সম্বন্ধে আর কি কোশ্চেন আছে? Sir, in case of corona patient, is there any factors to improve restoration of smell? শোনো, স্মেল ব্যাপারটা বললাম যে ভাইরাল কজের ভাইরাল যে আমার স্মেল লস, এটা কিন্তু দুইটা কারণে হয়। একটা হচ্ছে আমার ভাইরাসে নেজাল অবস্ট্রাকশন করে, এজন্য কন্ডাক্টিভ স্মেল লস হয়, আমার ইয়ারটা পৌঁছে না। 2 নম্বর হচ্ছে এটা তোমার অলফ্যাক্টরি সেলকে ড্যামেজ করে, এবং এটা টেম্পোরারি করতে পারে, এটা পার্মানেন্ট করতে পারে। তো এই জন্য এটার তো খুব ভালো কোনো ট্রিটমেন্ট নাই। আমরা জাস্ট তাকে নেজাল ইয়ারওয়েকে প্যাটার্ন রাখার জন্য আমরা শুধু জাইলোমেটাজোলিন, অক্সিমেটাজোলিন দিতে পারি, এছাড়া আর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। করোনা হইলো, করোনা তো আমার ইয়ে হয়ে যাচ্ছে, মানে ড্যামেজ হয়ে যাচ্ছে অলফ্যাক্টরি সেল, এবং ইট মে বি পার্মানেন্ট, মে বি টেম্পোরারি। এটা আসলে খুব কিছু করার নাই, শুধুমাত্র ডিকনজেস্টেন্ট দেওয়া ছাড়া। আচ্ছা স্যার, পলিপের অপারেশনের পরে হ্যাঁ, এই নেজাল স্মেল কম পাওয়া যায়, তাহলে ক্ষেত্রে কি করা? শোনো, কম পাওয়া যাবে কেন? তুমি তো নেজাল পলিপে তো আর তুমি উপরে যাচ্ছ না, নেজাল অলফ্যাক্টরির জন্য তুমি সার্জারি করতেছো না। এরপর পলিপে কোথায় করতেছো? এন্ট্রোকনাল হইলে করতেছো তোমার ম্যাক্সিলারি সাইনাসে, ইথমোরাল হইলে করতেছো ইথমোরাল রিজিয়ন। এই জন্য ইউজুয়ালি পলিপ অপারেশনের পরে ইউজুয়ালি স্মেল লস হয় না। যেগুলো কন্ডাক্টিভ কজ রিমুভ করে ফেললেই আমার আর স্মেল ডিস্টারবেন্সটা আমার কিউর হয়ে যাবে। এই ধরো একটা নাকাল টিউমার আছে, সার্জারি করে ফেলো, তাহলে সে আবার গন্ধ পাবে। তার ইয়াফাইজোমা অ্যানজিওফাইব্রোমা আছে, সার্জারি করে ফেলো, তার আবার স্মেল ফিরে আসবে। নেসোফেঞ্জাল কার্সিনোমা ট্রিটমেন্ট করে ফেলো, আবার তার স্মেল ফিরে আসবে। এই অর্থাৎ অ্যাকর্ডিং টু কজ আমাকে ট্রিটমেন্ট করতে হবে। আর যেগুলা অলফ্যাক্টরি সেল ড্যামেজের জন্য হয়, সেইগুলা অলফ্যাক্টরি রিজেনারেশন হবে কি হবে না সেটা আসলে বলা যায় না আগে থেকে। হইলে নিজে নিজেই হবে, রিজেনারেশন হবে, না হইলে হবে না। এরপর বলো অলফ্যাক্টরি সম্বন্ধে আর কিছু জানার আছে? স্মেল ডিস্টারবেন্স সম্বন্ধে? স্যার, নেজাল টার্মিনেট এটা হাইপারট্রফি হয়েও কি স্মেল লস হইতে পারে স্যার? না, এটা এত বেশি হয় না যে একদম তোমার শ্বাস নিতে পারছো না। যদি বেশি হয় তাহলে হতে পারে, অর্থাৎ যে কোনো নেজাল অবস্ট্রাকশনেই আমার স্মেল কমাই দিতে পারে। হয়তো বেশি যদি হয় তাহলে হাইপোসমিয়া হবে, অর্থাৎ পুরো অ্যানোসমিয়া হয়তো হবে না, কিন্তু হাইপোসমিয়া হবে। অর্থাৎ যে কোনো কজে নেজাল অবস্ট্রাকশন কজই আমার স্মেল কমাই দিতে পারে, ডিস্টারবেন্স করতে পারে। হ্যাঁ বলো স্যার, টার্মিনেটটা হাইপারট্রফি থাকার ক্ষেত্রে এই ক্ষেত্রে কি কোনো নেজাল ড্রপ ইউজ করলে স্যার এটা ছোট হইতে পারে, অথবা আমাদের এখন তোমাকে দেখতে পারো যেটা কারণটা কি। এটা আবার আলাদা চ্যাপ্টার, দি ম্যানেজমেন্ট অফ হাইপারট্রফি ইনফর টার্মিনেট। এটা তোমার যদি তোমার অ্যালার্জিক রাইনাইটিস হয়, তো অ্যালার্জিক রাইনাইটিসে তুমি ট্রিটমেন্ট দিবা, বেজমুডার রাইনাইটিস হলে ট্রিটমেন্ট দিবা, ডিএনএস জন্য হলে ডিএনএস কারেকশন করবা। ইউজুয়ালি কজ কারেকশন করলে ইউজুয়ালি এটা হাইপারট্রফি টার্মিনেটটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। তারপরে যদি না হয়, আমরা ইলেকট্রোকটারি করে এটাকে
এটাকে রিডিউস করে দিতে পারে, সিস্টেম আছে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা দেখো তোমার স্মেল সম্বন্ধে আর কোনো জানার আছে কিনা বলো, নাকি আমরা পরে টপিকস চলে যাই। কারণ স্মেল সম্বন্ধে তোমার এসকিউ আসবে, এমসিকিউ তে আসবে, তোমার পরীক্ষা রিটেনে ধরবে আর ইয়েতে তো ভাইবা ধরবে। আর এটা একটু মনে রাখো, কারণ কি অনেক সময় মানে পরীক্ষার সময় তোমার অলফিট না প্লেস করার জন্য কি নিয়ে আসবে এটা ফলাফল খুব কনফিউশনে থাকে। আমরাও এমবিবিএস লেভেলে খুব কনফিউশনে থাকতাম, ইভেন এফসিপিএস এও আমরা কনফিউজ থাকতাম, স্যাররা অনেক সময় ক্লিয়ার বলতে পারতো না যে কি নিয়ে আসবো তোমরা। এই জন্য এই জিনিসগুলো হচ্ছে পিওরলি অলফিট স্টিমুলেটর, এগুলো দিয়ে করতে হবে। কফি, চকলেট, সিনামন, ভ্যানিলা স্মেল যদি পাও এগুলো। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা পরে চলে যাই যে এখন আসো ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা কিভাবে করবো। ক্লিনিক্যাল এক্সামিনেশন প্রথমে আসো তোমার আছে হিস্ট্রি টেকিং, তোমাকে হিস্ট্রি নিতে হবে যে তোমার যে তুমি আমরা যে বলছিলাম যে মেজর সিমটম গুলো, ইন্ডেক্স সিমটম গুলার কিছু ক্রাইটেরিয়া তোমাকে জানতে হবে। যে সেই ইন্ডেক্স সিমটম বললো জেনারেল অবস্ট্রাকশন, রাইনোরিয়া, তারপরে স্মেল ডিস্টারবেন্স, হেডেক, এগুলো সম্বন্ধে তোমার একটু এই পয়েন্টগুলো তোমাকে একটু জানতে হবে যে এটা কতদিন ধরে, হিস্ট্রিটা কিভাবে করবা, যে আপনার যে কতদিন ধরে, ডিউরেশন কতদিন, এটা হচ্ছে যে পিরিয়ডিসিটি, যেটা নেজাল সাইকেলের জন্য হয়, অল্টারনেট নাক বন্ধ থাকে, যে কোনো পিরিয়ডিসিটি আছে কিনা, নকটার্নাল ভেরিয়েশন আছে কিনা, অথবা সিজনাল কোনো ইফেক্ট আছে কিনা, যেমন অ্যালার্জি রাইনাইটিস। অ্যালার্জি রাইনাইটিস যে এক কাছে সিজনাল, এক কাছে পেরিনিয়াল, সারা বছর তার অ্যালার্জি, অথবা অনেকে আছে সিজনাল, শুধুমাত্র শীতকালে হয়। হ্যাঁ, এখন আবার তুমি আসো যে এটা বাইলেটারাল নাকি এটা ইউনিল্যাটারাল, অথবা তার কোনো প্রায় কোনো সার্জারি হয়েছে কিনা, বা হেড ট্রমার বা নেজাল ট্রমার কোনো হিস্ট্রি আছে কিনা, তারপর দেখো যে এলিভিয়েটিং বা প্রভোকেটিং ফ্যাক্টর আছে কিনা, বিশেষ করে অ্যালার্জি রাইনাইটিস কিছু ব্যাপার আছে যে নাকের কাছে ওই গন্ধটা পাইলেই তার হাঁচি শুরু হয়ে যায়, কাশি শুরু হয়ে যায়। তাহলে তোমার হিস্ট্রি টেকিং এ এই পয়েন্ট গুলা একটু হাইলাইট করতে হবে যে তার এই যে সিমটমটা বললো সে যে আমার নেজাল অবস্ট্রাকশন, তখন তুমি এই পয়েন্ট গুলো বলবা, অথবা রাইনোরিয়া হইলে এই পয়েন্ট গুলো বলতে হবে, বা রাইনোরিয়া হইলে যে আপনার এটা কোন ধরনের রাইনোরিয়া, এটা কি ওয়াটারি, মিউকয়েড, মিউকো পুরুলেন বা পুরুলেন, এগুলো জিজ্ঞেস করতে হবে। বা কতদিন, ডিউরেশন, পিরিয়ডিসিটি, নকটার্নাল কোনো ভেরিয়েশন আছে কিনা, সিজনাল ইফেক্ট আছে কিনা, বাইলেটারাল না ইউনিল্যাটারাল, প্রিভিয়াস সার্জারি হচ্ছে কিনা, বা প্রিভিয়াস কোনো হেড ইনজুরি আছে কিনা, বা কোনো এলিভিয়েটিং বা প্রভোকেটিং কোনো ফ্যাক্টর তার আছে কিনা, হিস্ট্রিতে এই পয়েন্টগুলো তোমাকে নিতে হবে। তারপরে আসো যে অন্যান্য জায়গার মতোই নাকেরও ইন্সপেকশন আছে, পালপেশন আছে। তো ইন্সপেকশন আমরা কি দেখবো? ইন্সপেকশনে দেখবো, আমি তোমাদেরকে আগেই বললাম যে তোমার পয়েন্টগুলো আমরা শুধু হাইলাইট করে দিচ্ছি, পরীক্ষার আগে আমরা তোমাদেরকে ফিজিক্যালি দেখাই দিব, এবং তোমরা ইউটিউবে ভিডিওর মাধ্যমে এগুলো এই পয়েন্টগুলো একটু দেখতে পারো। আমরা জাস্ট পয়েন্টগুলো তোমাকে হাইলাইট করে দিচ্ছি, যেগুলো আমরা প্রায় এগুলো তোমাদেরকে একদম জিজ্ঞেস করবো এই পয়েন্টগুলো। যেমন ইন্সপেকশনে তুমি দেখতে চাও যে নেজাল স্কার আছে কিনা, নেজাল কোনো স্কিন চেঞ্জ আছে কিনা, কোনো এক্সটার্নাল ডিফর্মিটি আছে কিনা, টিপ কনফিগারেশন কোনো চেঞ্জ আছে কিনা। হ্যাঁ, যেমন সুপ্রাটিভ ডিপ্রেশন হতে পারে, কলুমিনার রিট্রাকশন হতে পারে, এগুলো আছে কিনা, অথবা নেরিজের শেপ কোনো চেঞ্জ আছে কিনা। দেখো আমরা এখানে তো একটা ছবি দিলাম, তোমরা দেখলে বুঝতে পারবা যে এটাকে বলা হচ্ছে ব্রাউ টিপ অ্যাস্থেটিক লাইন। স্ট্যান্ডার্ডলি নোজটা এরকম থাকার কথা, হ্যাঁ, ব্রাউ টিপ অ্যাস্থেটিক লাইন দিয়ে এরকম থাকার কথা। এখন যদি ডেভিয়েশন থাকে তাহলে কি বলে সেটা দেখো। এটাকে বলা হচ্ছে ক্রুক নোজ বা টুইস্টেড নোজ। যদি কারো নেজাল ইনজুরি হয়, নেজাল বোন ফ্র্যাকচার হয়, বা নেজাল বোন প্লাস তোমার সেপ্টাল ফ্র্যাকচার হয়, তাহলে নেজাল বোনটা টুইস্টেড হয়ে যায়, এটাকে বলা হচ্ছে ক্রুকড নোজ। এটা দেখো স্যাডেল নোজ, এটাকে বলে ডিপ্রেসড ফ্র্যাকচার যদি হয়ে যায়, ডিপ্রেসড ফ্র্যাকচার হতে পারে, অথবা তার যদি অ্যাট্রোফিক রাইনাইটিস হয়ে তোমার নেজাল সেপ্টাম অ্যাট্রোফি হয়ে যায়, তখন তোমার এইভাবে স্যাডেল নোজ হয়ে যায়। তো স্যাডেল নোজ কোথায় হয়? নেজাল ফ্র্যাকচার ডাইরেক্ট যদি তোমার নেজাল যে ডরসামে যদি ইনজুরি হয়, যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে হতে পারে, ডাইরেক্ট ট্রমা হতে পারে, অ্যাট্রোফিক রাইনাইটিসের জন্য সেপ্টাম যদি তোমার ফ্র্যাকচার হয়ে যায়, অথবা কেউ যদি সেপ্টাম সার্জারি করতে গিয়া খুব বেশি পরিমাণে কার্টিলেজ ফেলে দেয়,
বা বোন ফেলে দেয় নেজাল সেপ্টাল বোন, তখন এরকম স্যাডেল নোজ হতে পারে, যেটাকে বলে স্যাডেল নোজ। তাহলে স্যাডেল নোজ কেন হতে পারে? আমার ডিউ টু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ডিউ টু নেজাল ট্রমা, অথবা excessive removal of nasal septum or septal bone or cartilage during septal surgery। হ্যাঁ, তাহলে এটাকে বলা হচ্ছে স্যাডেল নোজ। তারপরে এটাকে বলে হাম্প নোজ। হাম্প নোজ মানে কি? এটার এখানে এটা 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 কুচের মতো হয়ে গেছে। তোমরা গরু দেখছো না, গরুর যে একটা কুচ থাকে বা উটের কুচ থাকে, এরকম এটাকে বলে হাম্প। আমাদের দেশে দেখো গরু দেখো আমরা মানে আমাদের বাসায় বলি গরু চটি বলি এটাকে আমরা, এটাকে বলে হাম্প নোজ। আচ্ছা, এই যে এরকম দেখো লাইন, এটার উপরে যেটা এটাকে বলে হাম্প নোজ। তাহলে এটাকে আমরা কি করি এসব ক্ষেত্রে? আমরা তোমাদেরকে সেপ্টোপ্লাস্টি বলছিলাম যে অগমেন্টেড রাইনোপ্লাস্টি, আর একটা হচ্ছে রিডাকশন রাইনোপ্লাস্টি। এখানে আমরা করব হচ্ছে রিডাকশন রাইনোপ্লাস্টি। তোমাদেরকে আমরা ডিএনএ সময় একটু বলছিলাম না, রাইনোপ্লাস্টি, অগমেন্টেড রাইনোপ্লাস্টি আর হচ্ছে রিডাকশন রাইনোপ্লাস্টি। তো হাম নোজে আমরা হচ্ছে রিডাকশন রাইনোপ্লাস্টি করবো, অর্থাৎ এই হামটা আমরা একটু ফেলে দিব। এটা ট্রিটমেন্ট হলো রাইনোপ্লাস্টি, এটাকে বলা হচ্ছে রিডাকশন রাইনোপ্লাস্টি। আচ্ছা, এটা এখানে কি করে আমরা অগমেন্টেড রাইনোপ্লাস্টি, অগমেন্টেশন করি, অর্থাৎ আমরা হয়তো আইলিয়া ক্রাশ থেকে বোন নিয়ে এসে অথবা কার্টিলেজ, কঙ্কাল কার্টিলেজ এনে আমরা এই এখানে দিয়ে দিব, অথবা কিছু আর্টিফিশিয়াল ইয়ে পাওয়া যায়, প্রসেসিস পাওয়া যায়, যেটা আমরা নাকে দিয়ে দিলে এটা কারেকশন হয়ে যাবে। এটাকে বলে অগমেন্টেড রাইনোপ্লাস্টি। আর এখানে আমরা কি করব? এটা হচ্ছে সেপ্টোরাইনোপ্লাস্টি। এখানে কারেকশন করতে হবে বোনটা, আমরা নেজাল বোন যে তার ডিপ্রেস হয়ে গেছে, এটাকে আমরা ইয়ে করে এটাকে আমরা তার কারেক্ট পজিশনে এনে এটাকে রিডাকশন করতে হবে। হ্যাঁ, সেপ্টোরাইনোপ্লাস্টি করতে হবে। তাহলে বুঝলা যে আমরা এক্সটার্নাল ডিফর্মিটি কি হতে পারে? কমন হইলো ক্রুক নোজ, স্যাডেল নোজ, হাম নোজ। এটা হাম নোজ। তাহলে তুমি বুঝতে পারলা যে আমরা ইন্সপেকশনে কি কি পয়েন্ট দেখবো? তার মধ্যে একটা হচ্ছে স্কার দেখবো, স্কিন চেঞ্জ দেখবো, এক্সটার্নাল ডিফর্মিটি দেখবো, যে হাম নোজ আছে কিনা, ক্রোক নোজ আছে কিনা, স্যাডেল নোজ আছে কিনা, অথবা টিপ ডিফর্মিটি। টিপ ডিফর্মিটি কি হয়? সুপ্রাটিভ ডিপ্রেশন হতে পারে, এটা সেপ্টাল সার্জারিতে এগুলো হয় বেশি। সুপ্রাটিভ ডিপ্রেশন অথবা কোলোমালার রিট্রাকশন, কোলোমালার পিছনে চলে যায়, কখন হয়? সেপ্টাল সার্জারিতে, যখন আমরা বেশি পরিমাণে রিমুভ করে ফেলবো, অথবা যদি সেপ্টাল অ্যাবসেস হয়ে আমার সেপ্টাল কার্টিলেজ ড্যামেজ হয়ে যায়, তখন হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো তোমার পালপেশনে আমরা কি দেখবো? পালপেশনে আমরা দেখবো, হ্যাঁ, নেজাল বোনস আর এলার কার্টিলেজে ফ্র্যাকচার আছে কিনা, ডিসকন্ট আছে কিনা, নেজাল বেস দেখবো, নেজাল ভেস্টিবুল দেখবো। নেজাল ভেস্টিবুল কিভাবে দেখবো? যে আমার নিপটা ধরে আপওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড যদি আমি প্রেস করি, তাইলে আমি নেজাল ভেস্টিবুলটা ক্লিয়ারলি দেখতে পারবো। তাইলে আমি টিপ অফ দ্য নোজকে ধরে আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ড রিট্রেকশন করলে আমরা নেজাল ভেস্টিবুলটা খুব ভালো দেখতে পারবো। তারপর আমরা অ্যান্টেরিয়র রাইনোস্কোপি করবো। অ্যান্টেরিয়র রাইনোস্কোপি কি? যে এক্সামিনেশন অফ অ্যান্টেরিয়র নোজ ইউজিং এ থুডিকাম স্পেকুলাম এবং হেডলাইট। থুডিকাম স্পেকুলাম এবং হেডলাইট দিয়ে যে নেজাল এক্সামিনেশন, এটাকে বলে অ্যান্টেরিয়র রাইনোস্কোপি। আর আগে আমরা বলতাম পোস্টেরিয়র রাইনোস্কোপি, এখন আর এটা করা হয় না, এটা এখন অবসলিট হয়ে গেছে। হ্যাঁ, পোস্টেরিয়র রাইনোস্কোপি করে খুব ভালো বোঝাও যায় না এবং এক্সামিনেশনটা খুব ডিফিকাল্ট, এটা করা হয় না। তার পরিবর্তে এখন আমাদের চলে আসছে নেজাল এন্ডোস্কোপি। হ্যাঁ, নেজাল এন্ডোস্কোপি কি দিয়ে করা হয়? নেরো ডায়ামিটার 2.8 ডায়ামিটার অ্যাঙ্গেল আছে, অথবা 0 ডিগ্রি আছে, স্ট্রেট টেলিস্কোপ পাওয়া যায়। টেলিস্কোপটা বাংলাদেশে খুবই অ্যাভেলেবল, এখন অনেকে আমাদের চেম্বারে অ্যাভেলেবল, এগুলা খুব কম দামে পাওয়া যায়। এগুলাকে বলে হপকিন্স রড টেলিস্কোপ। এটা তুমি টেলিস্কোপ দিয়ে করতে পারো, রড টেলিস্কোপ, অথবা তোমার ফ্লেক্সিবল এন্ডোস্কোপ আছে, সেটা দিয়ে করা যায়। 0 ডিগ্রি আছে, অথবা অ্যাঙ্গেলও আছে। অ্যাঙ্গেল দিয়ে ইউজুয়ালি সাইনাস গুলা, ওপেনিং গুলা ভালো বোঝা যায়, অথবা 0 ডিগ্রি আছে, 0 ডিগ্রি, 30, 45, 70, 90 ডিগ্রি সব পাওয়া যায়, অ্যাঙ্গেল টেলিস্কোপ পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এটাকে আমরা এন্ডোস্কোপি কি দিয়ে করবো? তাহলে আমরা রড টেলিস্কোপ দিয়ে করতে পারি, এটাকে বলে হপকিন্স রড টেলিস্কোপ। এটা স্ট্রেট আছে, অ্যাঙ্গেল আছে। স্ট্রেট মানে হচ্ছে 0 ডিগ্রি, অ্যাঙ্গেল আছে 30 ডিগ্রি, 45, 70, 90 সব আছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল গুলো দিয়ে আমরা ইউজুয়ালি সাইনাসের ওপেনিং দেখতে পারি।
আর এটা নেরো ডায়ামিটার পাওয়া যায়, 2.8 মিলিমিটার পাওয়া যায়, 4 মিলিমিটার পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, এগুলো আমরা কি করি, এটা তুমি বলতে পারো, এটা তোমার জানলে ভালো। ফার্স্ট পাস, সেকেন্ড পাস, থার্ড পাস। হ্যাঁ, প্রথমে আমরা হপকিন্স লটা ঢুকাবো ফ্লোর বরাবর, অ্যালং দ্য ফ্লোর বরাবর যদি আমরা ঢুকাই, আমরা নেজাল ফ্লোর দেখতে পারবো, সেপ্টাম দেখতে পারবো, আমরা ইনফোটার্মিনেটটা ভালো দেখতে পারবো। সেকেন্ড পাস হচ্ছে পাসিং মিডিয়াল টু দ্য মিডল টার্মিনেট। মিডল টার্মিনেটে মিডিয়ালি আমরা যদি ঢুকাই, তাহলে আমরা মিডল টার্মিনেট সেপ্টামটা ভালো দেখতে পারবো। থার্ড পাস হলো মিডল মিয়াটাস, এটা আমরা দেখি মেইনলি মিডল মিয়াটাসের জন্য, সেপ্টাম মানে আমরা ওপেনিং গুলো দেখার জন্য সাইনাসে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, নেজাল এন্ডোস্কোপি এখন একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন। হ্যাঁ, তারপর ফাংশনাল এক্সামিনেশন। ফাংশনাল আমরা কিভাবে করতে পারি, ওই যে এটা বলে নেজাল ভেপার কন্ডেনসেশন টেস্ট। এটা একটা ক্রুড একটা ইমপ্রেশন টেস্ট। তুমি একটা কোল্ড একটা টাঙ্গি প্রেসার এখানে ধরলা, যে শ্বাস পেলেন, তাহলে ব্যাপারটা যতটা কন্ডেনসেশন হয় এটা দিয়ে বুঝতে পারবো যে অবস্ট্রাকশন আছে কিনা। এটা একটা ক্রুড মেথড। তারপর হচ্ছে হোল্ডিং উইস্প অফ কটন ইন ফ্রন্ট অফ নস্ট্রিল। একটা কটন ওল ছোট করে নাকের পাশে ধরলা, যে সে শ্বাস ফেললো, এই ওলটা কতটা নড়াচড়া করে, এটা একটা অ্যাসেসমেন্ট করলা, এটা একটা ক্রুড অ্যাসেসমেন্ট। তারপর হচ্ছে রাইনোমেনোমেট্রি, এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। রাইনোমেনোমেট্রি করা যায়, এটা ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবল। আরেকটা হচ্ছে অ্যাকোস্টিক, এটা হচ্ছে কি ফিজিওলজিক্যাল। হ্যাঁ, এই যে এটা যে রাইনোমেনোমেট্রি, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল, অর্থাৎ কতটা স্পেস অ্যাভেলেবল আছে এটা বোঝা যায় রাইনোমেনোমেট্রি। আরেকটা আছে অ্যাকোস্টিক রাইনোমেনোমেট্রি, অর্থাৎ এটা আমার অ্যানাটমিক্যাল কতটা স্পেস আছে সেটা বোঝা যায়। কিন্তু অ্যানাটমিক্যাল দিয়ে ধরো সবসময় ফিজিওলজিক্যাল স্পেস পাওয়া যায় না। হ্যাঁ, ধরো আমি একটা অ্যাকোস্টিক রাইনোমেট্রি করলাম, করে দেখলাম যে তার স্পেস আছে 2.5 মিলিমিটার আছে, কিন্তু বাস্তবে আসলে এতটা নাই। তখন এটা হলো, এই জন্য স্ট্যান্ডার্ড হলো রাইনোমেনোমেট্রি, এটা গোল্ড স্ট্যান্ডার্ড। এখন দেখো, আমরা এতক্ষণ যা বললাম এর মধ্যে তোমাদের আর কিছু জানার আছে কিনা? দেখো, কারো কোনো কোশ্চেন আছে এর মধ্যে? স্যার টেলিস্কোপটার নাম কি বলছিলেন আরেকবার? হপকিন্স, HOPPKIN, একজন ভদ্রলোকের নাম অনুযায়ী আর কি। তো এটা তুমি নাম বলতে পারো, নাও বলতে পারো। এটা আর কি রড বলে আর কি, এটা লাইক এ রডের মতো। এটা 2 মিলিমিটার পাওয়া যায়, 2.5, 2.2, 4 মিলিমিটার পাওয়া যায়। হ্যাঁ, তো এগুলো দিয়া নেজাল এন্ডোস্কোপি করা হয়, অথবা এখন ফ্লেক্সিবলও পাওয়া যায়। ফ্লেক্সিবল অ্যাভেলেবল। ফ্লেক্সিবল মানে এটা আপ ডাউন করা যায়, রাইট লেফটে নেওয়া যায়, ফ্লেক্সিবল পাওয়া যায়। আর এগুলো দিয়ে, আর এটা হচ্ছে 0 ডিগ্রি হচ্ছে স্ট্রেট, যেটা স্ট্রেট। হ্যাঁ, মেইনলি আমার বেশি লাগে আমাদের স্ট্রেট গুলাই 0 ডিগ্রি। অ্যাঙ্গেলটাও পাওয়া যায়, অ্যাঙ্গেল গুলো আমরা মেইনলি সাইনাস ওপেনিং গুলো ভালো দেখতে পারি। তাহলে আমাদের এন্ডোস্কোপি এখন একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন, তার আগে হচ্ছে পালপেশন, অ্যান্টিরোনেস্কোপি, তারপরে হচ্ছে আমার নেজাল এন্ডোস্কোপি। তাহলে আমরা এখন পোস্টেরোনেস্কোপি আর বলার দরকার নাই। যদি কোন এক্সামিনার বলে যে এটা করবা, না স্যার এখন আর এগুলা করা হয় না, এটা অবসলিউট হয়ে গেছে। এখন দেখো তোমাদের এই এক্সামিনেশন থেকে আর কোনো কোশ্চেন তোমাদের আছে কিনা, অথবা অবস্ট্রাকশন, স্মেল কোশ্চেন থাকলে বলো। স্যার স্যার নাকে আর কানে কি স্যার একই টেলিস্কোপ দিয়ে স্যার এক্সামিনেশন করা হয়? হ্যাঁ, একই। এটা হচ্ছে কি জাস্ট একটু সাইজ ছোট বড় আর কি। এই যে যেমন ধরো যে আমরা নেজাল যে টেলিস্কোপ বলে, এগুলো যখন সার্জারি করা হয়, যখন সার্জারি করা হয় তখন এগুলো একটু মোটা, 4 মিলিমিটার সাইজ। আর যখন এক্সামিনেশন করা হয় মানে চিকন, 2.8 মিলিমিটার। এই 2.8 মিলিমিটার মধ্যে কানেও করা যায়, কানের এন্ডোস্কোপি করার এক্সামিনেশন। এটা আবার ওইটা দিয়েও করা যায়, আবার ছোট সাইজও পাওয়া যায়। যেমন যেগুলা নেজাল, এগুলো একটু লম্বা সাইজ রড গুলা, কানে গুলো একটু ছোট সাইজ। অথবা একইটা দিয়ে তুমি করতে পারো, নেজাল এন্ডোস্কোপি দিয়েও তুমি কানে এক্সামিনেশন করতে পারো, এটাকে বলে অরাল এন্ডোস্কোপি, অর্থাৎ কানের এন্ডোস্কোপি। সেটাও তুমি কানেরটা ইউজুয়ালি 0 ডিগ্রি, আবার এটাও অ্যাঙ্গেল দিয়ে করতে পারো। অ্যাঙ্গেল দিয়ে করলে তোমার ওই যে ইয়াটা তোমার টেম্পারেচারটা খুব ভালো বোঝা যায়। হ্যাঁ, অ্যান্টিরিয়র পোস্ট ভালো বোঝা যায়, অথবা মিডল একটা ভালো বোঝা যায়।
এই জন্য কানেরও এন্ডোস্কোপি করা আছে, অ্যাভেলেবল, ইজিলি অ্যাভেলেবল সবগুলো। এটা জাস্ট একটু চিকন আর কিছু না। এখন বলো আর কোন কোশ্চেন? কি আসো নাকি 136 অনিমেষ সরকার আছো? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, তোমার কোন কোশ্চেন আছে বলো তো অনিমেষ? না স্যার। আচ্ছা, তাহলে তোমার দ্বারা কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে আজকে শেষ করে দিই। হ্যাঁ স্যার, ফাংশনাল অ্যাসেসমেন্টটা স্যার আবার একটু। আচ্ছা, ফাংশনাল অ্যাসেসমেন্ট। দেখো, ফাংশনাল অ্যাসেসমেন্ট মানে কি, আমার এয়ারওয়েটা কতটা ফাংশনিং, আমার ইউনিল্যাটারাল অবস্ট্রাকশন নাকি বাইলেটারাল অবস্ট্রাকশন, এটা বোঝার জন্য আমরা যেটা বলি যে কিছু আছে, মানে ক্রুড টেস্ট আছে, নেজাল ভেপার কন্ডেনসেশন টেস্ট। মানে হচ্ছে আমি একটা কোল্ড, এই যে একটা টাং ডিপ্রেসর বা কোল্ড মেটাল আমি যদি নাকের সামনে এইভাবে ধরি আর ধরি বলি যে আপনি শ্বাস ফেলেন, তো সে শ্বাসটা ফেলবে, তো এখানে কিছু হেজি হবে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা এটা কতটা ন্যাচারাল ব্যাপার কন্ডিশন হলে সেটা অনুযায়ী তুমি একটা কোড অ্যাসেসমেন্ট করতে পারবা যে ইয়ার ওটা কতটা প্যাটেন্ট আছে। অথবা আরেকটা হচ্ছে একটা কটন যদি তুমি চিকন করে নাকের সামনে ধরো যে আপনি শ্বাস ফেলেন এক পাশে বন্ধ করে, তখন তুমি একটা অ্যাসেস করতে পারবা যে তার এয়ার ওটা কতটা প্যাটেন্ট। এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল, একটা ক্রুড একটা ইমপ্রেশন পাওয়া যায় এই দুটাতে কটন দিয়ে। তারপর হচ্ছে এগুলো হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্টাল, হচ্ছে রাইনোমেনোমেট্রি আর হচ্ছে অ্যাকোস্টিক রাইনোমেনোমেট্রি। রাইনোমেনোমেট্রি হচ্ছে তোমার এটা হচ্ছে ফিজিওলজিক্যাল, অর্থাৎ এই মুহূর্তে আমার এয়ারওয়ে কতটা প্যাটেন্ট আছে সেটা দেখার জন্য। এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আর অ্যাকোস্টিক রাইনোমেনোমেট্রি হচ্ছে যে আমার নেজাল এয়ারওয়েতে কতটা অ্যানাটমিক্যাল স্পেস আছে। হ্যাঁ, ধরো সবার তো অ্যানাটমিক স্পেস সমান না, তো এটা সেটা একটা মেজারমেন্ট দিবে যে হ্যাঁ আপনার নাকের ভিতরে অ্যানাটমিক্যাল স্পেস এতটা আছে, যে একটা নাজার যদি একটা ক্রস সেকশন করে, এই ক্রস সেকশনে আপনার ধরো 2.5 মিলিমিটার স্পেস আছে। কিন্তু সবসময় তো অ্যানাটমিক্যাল স্পেসটা আমি পাই না, ফিজিওলজিক্যাল পাই না, বিভিন্ন কারণে এটা অবস্ট্রাকশন হয়ে থাকে। ধরো আমার কোনো নেজাল প্যাথোলজি আছে, অ্যালার্জিক রাইনাইটিস আছে, আমার কোনো একিউট প্যাথোলজি আছে, সেজন্য আমার মিউকোজাটা ফুলে আছে, হ্যাঁ মেরো সোয়েলিং হয়ে আছে, তখন আমি একজাক্ট প্যাথোলজি পাই না। এই জন্য একজাক্ট প্যাথোলজি পাওয়া যায় হচ্ছে রাইনোমেনোমেট্রিতে, আর অ্যাকোস্টিক রাইনোমেট্রিতে পাওয়া যায় তার অ্যানাটমিক্যাল স্পেসটা পাওয়া যায়। এই Sir, is there any practice? হ্যাঁ স্যার, জন্ডিসের পেশেন্টদের কখন সর্দি হয় না, এটা কি ঠিক? না, এটা একটা ভুল ধারণা। এটা আসলে কবিরাজরা বলে আর কি, যে আপনার হয়েছে মানে জন্ডিস হয়েছে, খালি সর্দি করতে পারলেই আপনার জন্ডিস কমে যাবে। এটা কোনো সাইন্টিফিক কোনো আছে, গ্রাউন্ড আছে বলো? জন্ডিসের ফাংশন করা হচ্ছে লিভার। এখন এইটার সাথে আমার নাকের কি সম্পর্ক সেটা তো বুঝলাম না। এটা তো বলে কবিরাজরা মানুষকে ভুল বোঝায়, এটা তো তোমার একটা সাইন্টিফিক্যালি কোনো গ্রাউন্ড নাই। তারপরে আর কি যেন বলতেছিলে যে রাইনোমেনোমেট্রির কোনো ইউজ আছে কিনা, এটা এখনো ক্লিনিক গেলে আমরা খুব বেশি ইউজ নাই রাইনোমেনোমেট্রি। তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দিই এখানে। হ্যাঁ Sir, is there any practices help in restoration of smell? হ্যাঁ, Or এনি diet? Practice or diet or anything? হ্যাঁ, কোশ্চেনটা বুঝে নাই। প্র্যাকটিস Anything? স্মেল রেস্টোরেশন করার জন্য কোনো আছে কিনা, ট্রিটমেন্ট আছে কিনা? তাই না, স্মেল রেস্টোরেশনের তো কোনো কিছু নাই, কারণ যদি দেখতেছো অ্যাকর্ডিং টু কজ, যদি সেন্সোরিয়াল হয় এটা কিছু করার নাই, আর যদি কন্ডাক্টিভ হয় অবস্ট্রাকশনের জন্য হয় তুমি সেটা অবস্ট্রাকশন রিমুভ করে দিলে হয়ে গেল। আর যদি ভাইরাল কারণে পার্মানেন্ট ড্যামেজ হয় সেটা রিকভারির কোনো সুযোগ নাই, এবং ইউজুয়ালি এটাই কমন, মানে পার্মানেন্ট ইউজুয়ালি হয় হচ্ছে ডিউ টু ভাইরাল কজ। আর ভাইরাল কজ জন্য আবার টেম্পোরারিও হয়, টেম্পোরারি হলে 2 মাস 3 মাস, যেমন অনেকে করোনা হয়ে অনেক সময় দেখবে 1 মাস 1.5 মাস পরে আবার রিকভারি করে গেছে, অর্থাৎ এটা ছিল টেম্পোরারি লস অফ অলফ্যাক্টরি সেলস। কিন্তু পার্মানেন্টও আবার লস হয়, যেমন ইনফ্লুয়েঞ্জা খুব কমন কজ অফ পার্মানেন্ট স্মেল লস, ইনফ্লুয়েঞ্জা, এটা আর কখনো রিকভারি করে না আর কি। তোমাদের আর কিছু জানার
থাকলে বলো, না তো আমরা এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ বলো, কারো কোশ্চেন থাকলে বলো। তাহলে কোশ্চেন আছে, তাহলে আমরা শেষ করে দিলাম এখানে। হ্যাঁ, তাহলে আশা করি তোমরা ভালো পড়াশোনা করো। 5th